সংখ্যালঘুরা থাকলে ভোট, গেলে জমি। আগে তো এটা ছিল, সেই কারণে কিছু বেটার ছিল। এখন তো ভোটের কারবার নাই, এখন থাকারই দরকার নাই। সংখ্যালঘু একেবারে দেশ থেকে তাড়ায় ঝেঁটায় বিদায় করো, কারণ এখন ভোটের দরকার নাই। এখন আমরা যে কোনো ভাবে ক্ষমতায় থাকবো। রিশা ফারহানা, আপনার কাছে কি মনে হয় না যে এই বিচার করাটা আসলে খুব কঠিন, যেখানে আসলে প্রতিনিয়ত আওয়ামী লীগকে সাম্প্রদায়িকতা নিয়ে, তারপরে হচ্ছে যে এই নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়, বলা হয় আওয়ামী লীগ ওই পক্ষের কি দেশ করে? আপনাদের জনসভায় সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে যখন বলে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, তখন মানে এটি আসলে আওয়ামী লীগের জন্য বিচার করা তো এত সহজ না। জামাত কেন তারা নিষিদ্ধ করছে না খালেদ? জামাত কেন নিষিদ্ধ করছে না, এই প্রশ্নটি আমি তুলি। আজ পর্যন্ত আমাকে কেউ উত্তর দিতে পারবে না। আমি মোটামুটি বলতে পারি যে আওয়ামী লীগ তো সহি, আওয়ামী লীগ তো সাধু, আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল। তাহলে আওয়ামী লীগ কেন জামাতকে নিষিদ্ধ করে না? আমরা না মানুষকে বোকা মনে করি, কেউ কেউ। মানুষ কিন্তু বোকা না খালেদ, মানুষ আমাদের চেয়ে অনেক ভালো বুদ্ধিমান। হ্যাঁ, আপনি যদি সত্যিকারের বিচার করেন সেটা কিন্তু মানুষ বুঝবে। আপনি যদি চেরি পিকিং করেন, পলিটিসাইজড বিচার করেন, যে বিচারটা করলে আপনার লাভ হবে, আপনার পরিবারের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন, আপনার ঘনিষ্ঠ জনের উপরে কিছু হয়েছে তার বিচার করছেন, বাকি আর কোনোটার বিচার হচ্ছে না, মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয় না। মানুষ তখন জাতি, ধর্ম, বর্ণ কোনোটাই আর বিবেচনা করে না। মানুষ দেখে ঘটনা ঘটেছে, অন্যায় হয়েছে, ফৌজদারি অপরাধ হয়েছে, আইন অনুযায়ী বিচার হবে। এটা কেন আমরা করতে পারলাম না? মানে এটা কেন আওয়ামী লীগ করলো না 15 বছরে? এই একটা প্রশ্ন। দুই হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলছে খালেদ। আপনি আমার চেয়ে ভালো সংবিধান জানেন, কারণ আপনি কোর্ট কভার করেছেন বহু বছর। আপনি দেখেছেন সংবিধানের 15 সংশোধনী দিয়ে, ইফ আই এম নট রং, তারা সংবিধানের প্রায় 1/3 অনুচ্ছেদই বদলে ফেলেছে। তাহলে তারা কেন যেই অনুচ্ছেদগুলো তারা মনে করে বাংলাদেশের মূল চেতনার সঙ্গে যায়, বাংলাদেশের মানে জন্মের যে চেতনা, সেই চেতনার সঙ্গে যায়, তারা সেইভাবে অনুচ্ছেদ ঠিক করেনি কেন? তাদের হাতে তো পুরো ক্ষমতা ছিল, এখনো আছে, এখনো চাইলে করতে পারে। ভীষণ শক্ত মতের দুটো দল, যারা পরস্পরকে শত্রু মনে করে এবং যারা পরস্পরকে সঠিকতম মনে করে, মানে সে নিজেকে সঠিকতম মনে করে, অপর প্রান্তে যে আছে সে হচ্ছে একদম ভুল। সেটা সুভাষ সিংহ রায় বলতে পারে, আমি ঠিক জানি না। আমি দেখি দুটো এক্সট্রিম গ্রুপ। একটা গ্রুপ বলছে এটাই করতেই হবে, এটা না করলে আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি না, আমি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি না, আমার কোনো, আমি সংস্কৃত মনা না, আমার রুচির সমস্যা আছে, এটা আমাকে করতেই হবে। আর আরেক দল বলছে এটা করার মানেই হচ্ছে আমি ভীষণভাবে ধর্মবিদ্বেষী, আমার বাংলাদেশে বাস করবার কোনো অধিকার নেই, আমি মুসলমান না। এই যে দুটো ভয়ঙ্কর চরম পথ আমি চারপাশে দেখি, এই দুই দলের কোন দলে বিলং করে? বিএনপি এই দুই দলের কোন দলে? কিন্তু বিএনপির মহাসচিবের বক্তব্য একটু আগে নিজে পড়ে শুনিয়েছেন, কোট করেছেন। আপনি বলেন বিএনপি কোন দলে বিলং করে? বিএনপি কোন দলে বিলং করে না। কিন্তু আপনি বলছিলেন যে এই আপনি বলছিলেন যে এই দুই দলই আছে। আপনি যদি বলতেন 3 দল আছে, তাহলে আমি বুঝে নিতাম যে এটা বিএনপির দলটা একটু আলাদা। আমি ভাবছি যে বিএনপিও এই দুই দলের কোন একটা দলে ইনক্লুডেড। না, আমি রাজনীতির বাইরে দুটো দলের কথা বলছি। আমি এটুকু বলতে পারি যে বিএনপি ডানের বাম, বামের ডান, বিএনপি মধ্যপন্থী দল, এবং বিএনপির মহাসচিব আজকে যেই বক্তব্যটি দিয়েছেন সেটা আমিও পড়েছি, আপনারাও পড়ে শোনালেন, আমি মানে রিপিট করছি না। ওটাতে খুব পরিষ্কার। আপনারা জামাত একটি ঘোষণা দিয়েছিল, আপনার মনে থাকবে জামাত একটি ঘোষণা দিয়েছিল, তারা আর বিএনপির সঙ্গে নাই। আপনারা এত ভাবে মানে প্রতিক্রিয়া জানালেন, তারপরে জামাতকে বলতে হয়েছে যে না, এটা আসলে ঠিক না। এই কথা বললে তার আলোচনা আগায় না, এই কথা বললে তার আলোচনা জায়গা না। নিয়ে আছি না, আমি বলছি তর্কের খাতিরে, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। আওয়ামী লীগ তো সহি, আওয়ামী লীগ তো সাধু, আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল। তাহলে আওয়ামী লীগ কেন জামাতকে নিষিদ্ধ করে? এটার জবাব আছে, এটাই রাজনীতি। সর্বোচ্চ আদালতে পেন্ডিং, সর্বোচ্চ আদালতে পেন্ডিং মামলা। না না, নিষিদ্ধ না, ওটা দল হিসাবে নিবন্ধনটা পেন্ডিং, নিষিদ্ধটা না। এটার জন্য অপেক্ষা, নিষিদ্ধটা না। নিষিদ্ধ চাইলে নিষিদ্ধ আজকেই করতে পারে, নিষিদ্ধ নিয়ে কোনো সমস্যা নাই। তারা করছে না কেন? পারে, তারা করছে না কেন? আচ্ছা, আরেকটা ছোট্ট, তারা করলে আপনারা বেঁচে যান, সেজন্য তারা করছে না। দেখেন পলিটিক্সটা কি দারুণ, তারা করছে না, করলে আপনারা বেঁচে যান, আপনারা বেঁচে যান। আপনি যে অর্থেই বলেন, এই যে অর্থে আপনি বলেন, যে অর্থে আপনি বলেন রাজনীতি, তার মানে এই যে ধর্ম নিয়ে রাজনীতি করা না, এটা কিন্তু শুধু বিএনপি করছে না, এটা আওয়ামী লীগও করছে। আওয়ামী লীগ আসলে বিএনপি নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনীতি করে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে রাজনীতি, ধর্মকে মাঝখানে রেখে রাজনীতি করা
আওয়ামী লীগ খুব ভালো করে, যে কারণে আওয়ামী লীগ মনে করে যে সংখ্যালঘুরা থাকলে ভোট গেলে জমি। আগে তো এটা ছিল, সেই কারণে কিছু বেটার ছিল। এখন তো ভোটের কারবার নাই, এখন থাকারই দরকার নাই। সংখ্যালঘু একেবারে দেশ থেকে তাড়ায় ঝেঁটায় বিদায় করো, কারণ এখন ভোটের দরকার নাই। এখন আমরা যে কোনো ভাবে ক্ষমতায় থাকবো। আর একটা ছোট্ট প্রশ্ন, বোকামনের একটা ছোট্ট প্রশ্ন খালেদ, রাজাকারের তালিকা করে না কেন? 2 দিন পর পর রাজাকারের তালিকা করব বলে, এই বলে সেই বলে, রাজাকারের তালিকাটা করে নিশ্চিহ্ন করতে পেরেছে কি পারে নাই সেটা ভিন্ন আলোচনা। আমরা আসবো রাজাকারের তালিকাটা করা হোক, এটা কি আপনি চান? আমি চাই। আমি নতুন প্রজন্মের একজন সদস্য। আপনার দলের কি, আপনার বিএনপির কি অবস্থান এই সম্পর্কে? বিএনপির কি অবস্থান এই দল, এই রাজাকারের তালিকা? খালেদ, আমি বিএনপির অফিশিয়াল অবস্থানের ব্যাপারে জানি না, তবে আলোচনা শুনেছেন যোদ্ধাদের দল, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে বীরুত্তমের হাত দিয়ে। সুতরাং আমি মনে করি এই ব্যাপারে বিএনপির সাথে আমার মতের কোনো দ্বিমত হবে না। আমরা রাজাকারের তালিকা চাই, অফকোর্স চাই। খালেদ, সুভাষ সিংহ রায় 11 মিনিট নিরবচ্ছিন্ন ভাবে বলেছেন, আপনি আমাকে একটু সুযোগ দিয়ে জবাবগুলো তো দিতে হবে। জি, নিরবচ্ছিন্ন বলতে যদি ওইটা বুঝেন তাহলে ঠিক আছে, আমি নিরবচ্ছিন্ন ভাবে আপনাকে কিছু প্রশ্ন করব। আর সেটা তো আপনি করবেন, আমি বললেও করবেন, না বললেও করবেন। জি প্লিজ খালেদ, যেটা আমি যখন নির্বাচন কমিশন আইনটা হয় তখন আমি সংসদে ছিলাম, তখনও পদত্যাগ করিনি। তো আইনটি ভালোভাবে দেখবার পড়বার সুযোগ আমার হয়েছে, যদি বক্তব্য রাখবার সুযোগও আমি পেয়েছি। আইনটি আগের দুটো নির্বাচন কমিশন গঠনের আগে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছিল, হ্যাঁ, সেই প্রজ্ঞাপনে আপনি বিশ্বাস করেন কোনো শব্দ এদিক সেদিক না, মোটামুটি দাড়ি কমা সেমিকোলন সহ মোটামুটি একই জিনিস, মানে বৃহদার্থে আর কি, হ্যাঁ, মানে অ্যাজ এ হোল যদি আমি ধরি একই জিনিস তারা বসিয়ে দিয়েছে আইন হিসেবে। এখানে তো কোনো গুণগত পরিবর্তন হয়নি। আপনি প্রশ্ন করতে পারেন, রুমিন আপনি তো সংসদে ছিলেন, আপনি কি করেছেন? আমি আমার সংশোধনীগুলো দিয়েছি। যখন এই আইন সভায় গেছে, আমাদের সংসদীয় কমিটিতে গেছে, আইন ও মানে কি ল অ্যান্ড জাস্টিস যে কমিটি সেখানে গেছে, সেখানেও আমি আমার বক্তব্য দিয়েছি। আমি মাইনরিটি ছিলাম, একা ছিলাম, আমি আমার বক্তব্য দিয়েছি। সেই বক্তব্য নোটও হয়েছে, কিন্তু সেই বক্তব্য তো মেজরিটির বক্তব্য না। সেই বক্তব্য মূল যে জায়গাগুলোতে পরিবর্তন আনা দরকার বলে মনে করেছিলাম, বা গুণগত পরিবর্তন বলতে যেটা বোঝায়, সেটার জন্য যেই জায়গাগুলো, যেই ধারাগুলো সংযোজন দরকার, যেই ধারাগুলো আনতে হবে আইনে, সেগুলোর কোনোটাই সংযোজিত হয় নাই। সুতরাং এই আইনটি ঠিক প্রজ্ঞাপনে যা ছিল তাই। সুতরাং নির্বাচন কমিশন হিসেবে আপনি আগের গুলোর সাথে এই নির্বাচন কমিশনের খুব পার্থক্য দেখবেন, সেটা আমি আশা করি না। আর একটা বিষয়, আপনি যেটা বলেছেন, আমি মাঝখানে একটু নিরবচ্ছিন্ন ভাবে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে 15 বছর, কিন্তু বিএনপি তো আসলে 3 বার বেগম খালেদা জিয়ার সময়, তৃতীয়বার মানে 15 ফেব্রুয়ারি একটু ছোট, এবং জিয়াউর রহমানের সময়ও একটা লম্বা সময় ক্ষমতা ছিল। আমি যে বিষয়টা বলতে চাই যে সকল সংশোধনী নির্বাচন কেমনে ভালো করে করবে, সব কি আসলে আওয়ামী লীগকেই করতে হবে? সব মানে সব দায় সবকিছু সবসময় আওয়ামী লীগের উপরেই কেন আসে? মানে আপনি যে সংশোধনী, আমি মোট 14টি ধারায় সংশোধনী প্রস্তাব আমি দেখতে পাচ্ছি 14টি বিষয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনিও কয়েকটি সংশোধনী করতে বলেছেন, আলোচনা করেছেন। তো সেইগুলি কি আসলে মানে আর কারো বিবেচনায় কখনো এসছে কিনা, বা বিএনপির এরকম চিন্তা আছে কিনা যে তারা আসলে এই ধারাগুলি সংশোধনী করতে চায়, নাকি সেটি আপনার আইনজ্ঞ হিসেবে আপনার একটি আলাদা ধারা, আলাদা চিন্তা? আইনটি যে হয়নি, তার আগে 4টা পার্লামেন্টে আওয়ামী লীগ ছিল। এক হচ্ছে 72 থেকে 75 ছিল, 2 হচ্ছে 96 থেকে 2001 ছিল, 3 হচ্ছে 2008 থেকে 2014 ছিল, 14 থেকে 18 ছিল, 18-র পরে আইন হয়েছে, তাই তো? তাহলে 4টা টার্ম আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আইন করেনি। এরশাদ সাহেবের দীর্ঘ 10 বছর শাসন আমলে আইন হয়নি, বিএনপির শাসন আমলেও আইন হয়নি। এই ব্যর্থতা কালেকটিভ ফেইলিয়ার। সুতরাং এই ব্যর্থতার দায় সবাইকেই নিতে হবে। আওয়ামী লীগের নিয়ে আলোচনা হচ্ছে এই কারণেই যে আওয়ামী লীগ আইনটি করেছে, এবং করেছে না, আইনটি করেছে আওয়ামী লীগ আইনটি করেছে, এবং আওয়ামী লীগ আইনটি খুব চাতুর্যের সঙ্গে করেছে। কিরকম চাতুর্য? প্রজ্ঞাপনে যা ছিল সেটাই বসেছে। মানে কথা হচ্ছে, এতদিন ধরে তোমরা আইন করছো, দিলাম একটা আইন করে, আইন করতে কি যায় আসে, যেই লাউ সেই কদুই তো থাকবে। আওয়ামী লীগ স্মার্ট,
আমি স্মার্ট, হ্যাঁ আমি স্বীকার করছি আওয়ামী লীগ স্মার্ট। আওয়ামী লীগ স্মার্ট না হলে জনগণকে ঘোল খাইয়ে বিনা ভোটে আজকে 15 বছর ক্ষমতায় থাকতে পারে খালেদ? আওয়ামী লীগ ডেফিনেটলি স্মার্ট দল। আমি আপনার ওই প্রশ্নে আসি যেটা বিভিন্ন ভাবে পাশ কাটিয়ে যাচ্ছিলেন সুভাষ সিংহ, আমি কিছুতেই অ্যাড্রেস করছিলেন না, সেটা হচ্ছে সাংবাদিক নীতিমালা। হ্যাঁ নীতিমালাটি পরিবর্তন করবে, নীতিমালাতে সংযোজন করবে, বিয়োজন করবে, অনেক কিছু করবে। কখন বলছে এটা নির্বাচন কমিশন? যখন সমালোচনার ঝড় উঠে গেছে, যখন আপনি নীতিমালাটি করলেন সাথে সাথে কিন্তু আপনার একটা মাইন্ডসেট বোঝা যায়। আপনি এটা পরিবর্তন করতে পারেন খালেদ, অফকোর্স করতে পারেন, এনি টাইম ইউ ক্যান চেঞ্জ ইট, বাট যখন আপনি ফার্স্ট ইমপ্রেশনটা দিলেন, আপনি কি চাইছেন, কি বার্তা আপনি দিচ্ছেন আসলে, সেটা কিন্তু খুব পরিষ্কার। ধরেন মোটর সাইকেল নিয়ে আপনি নির্বাচন কভার করতে পারবেন, এটা আগেও ছিল, ঠিক আছে, এটাকে আবারও তারা আনলো। আপনি সাংবাদিক হিসেবে জানেন বাংলাদেশের প্রেক্ষাপট আমরা জানি, কেন্দ্রগুলো হয় প্রত্যন্ত এলাকায়, সেখানে মোটর সাইকেল ছাড়া সাংবাদিকদের পক্ষে মুভ করা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2, মিডিয়া কি এতগুলো গাড়ি ম্যানেজ করতে পারবে যে এরকম হাজার হাজার কেন্দ্র কভার করা সম্ভব? কিন্তু আপনি এটা কি পুরো মনে হলো যে মোটর সাইকেল কোথাও নির্বাচনের দিন চালাইতেই পারবে না, নাকি নির্বাচনী কেন্দ্রের আশেপাশে আসতে পারবে না? মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। আমি একটু বলি, ভোটের দিন সাংবাদিক, একদম বলি, ভোটের দিন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না, এটা বলছে সাম্প্রতিক দেশকাল। হ্যাঁ সাম্প্রতিক দেশকাল, আমার কাছে নির্বাচন কমিশনের ইয়াটাই আছে, ওটা আমার কাছে আছে, ওটা আমার কাছে আছে, আপনি পড়েন। হ্যাঁ আমরা মিলাই নেই। মোটরসাইকেল এটি কোন পাশে আছে? আচ্ছা আপনি বলতে থাকেন, আমি খুঁজে দেখি এটি আসলে কোথায় আছে। আমি শুরু করি। হ্যাঁ এই গেল একটা। 2 হচ্ছে আমি মোটা দাগ থেকে যেগুলো বের করেছি, 2 হচ্ছে আপনার নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ভেতরে থেকে কিংবা ভোট গণনার সময় সরাসরি সম্প্রচার করতে পারবেন না। কেন আপনি আমাকে বলেন? আপনি যদি স্বচ্ছতা চান, কারণ আপনার উপরে তো আস্থা সংকট আছে। হ্যাঁ আপনি বিরাট সহি ব্যক্তি হইতে পারেন, কিন্তু ভাই আপনার উপর বাস্তবতা হলো মানুষের আস্থা নাই, বিরোধী দলের আস্থা একেবারেই নাই। আপনি বিরাট সহি ব্যক্তি, কিন্তু ভাই আপনার উপর আমাদের আস্থা নাই। তো তাইলে আপনার কি প্রথম স্টেপটা কি হওয়া উচিত? আস্থা অর্জন করা। কিন্তু আমি খালেদ ভুলে যাবো, আমি এই লাইনটা শেষ করি। আপনার প্রথম কাজ হওয়া উচিত ছিল আস্থা অর্জন করা। সেটা অর্জন করতে গিয়ে আপনি বলবেন সবাই লাইভ করো, হাতে হাতে মোবাইল ফোন, সবাই লাইভ করো, জনগণ লাইভ করো। যদি কোনো অনিয়ম পাওয়া যায় সেই লাইভে ধরা পড়ুক, অনিয়ম অন্যায় কারচুপি ভোট চুরি যদি হয়ে থাকে লাইভে ধরা পড়ুক। আপনি কি লুকাইতে চান আসলে? আপনি যখন এই কথাটা বলেন যে লাইভ করতে পারবা না, সাথে সাথে আমার মনে আমরা আসলে প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি। ধরা যাক একটি নির্বাচনের কেন্দ্র, সেই নির্বাচনের কেন্দ্রের মধ্যে এখন বাংলাদেশে যত সাংবাদিক রয়েছেন এখানে অন্ততপক্ষে 20 জন সাংবাদিক সেখান থেকে ফেসবুক লাইভ করতে চাইবেন, যেখানে আসলে ভোট গণনা করা হচ্ছে। 20 জন আমি আসলে কম করেই বললাম, অন্যান্য কেন্দ্রগুলিতে আসলে হয়তো মানে এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এটি আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা বেরিসা ফারহানা, একটু যদি মানে ভিজুয়ালাইজ করে আমাদেরকে একটু বলতেন যে এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা। আর আমি মাঝখানে একটু বলি, আপনি রাইট, আমি একটু মাঝখানে বলে নিই যে কারণ আমার কাছেও মনে হচ্ছে যে এইটাই মিন করা হচ্ছে। জনাব সুভাষ সিংহ, আপনি একটু আমাদেরকে আলোকিত করবেন। সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার প্রদান করা হবে, তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। তার মানে হচ্ছে বাংলাদেশের আসলে 60% ভোট কেন্দ্র সাংবাদিকদের আওতার বাইরে থেকে যাবে বলে আমার মনে হয়। আপনার মন্তব্য আমরা শুনবো, আমরা একটু বেরিসা ফারহানাকে শুনে শেষ করে আসি। বেরিসা ফারহানা, আপনি আসলে 10 মিনিটে আছেন, আপনি যদি নিরবিচ্ছিন্ন আমি তাড়াতাড়ি শেষ করে ফেলি। ফেসবুক লাইভ করা যাবে না, ফেসবুক লাইভ আমি কেন্দ্রের বাইরেও করতে পারবো না খালেদ। হ্যাঁ ধরেন মাঠে লম্বা লাইন হচ্ছে, হ্যাঁ এখান থেকে খুশিতে ঠেলায় ঘুরতে অনেকে লাইনে দাঁড়াইছে, এটাও আমি করতে পারবো না, ফেসবুক লাইভ করা যাবে না। ভোট কেন্দ্রে একই সঙ্গে 2টির বেশি সংবাদ মাধ্যমে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না। বেশ ফারহানা, কেন্দ্রে আপনি করতে পারবেন। আমি একটু পড়ি, ভোট কেন্দ্রের ভিতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোট কক্ষ থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে। ভোট কক্ষ মানে আপনি যেখানে বুথ সেইখানের মধ্যে থেকে আপনি লাইভ করতে পারবেন, আপনি একটু নিরাপদ দূরে গিয়ে স্কুলটার সামনে দাঁড়িয়ে মাঠে দাঁড়িয়ে আপনি এগুলি করতে পারবেন ভিতর থেকে। আচ্ছা আমার এখানে মোটা দাগে লেখা আছে ফেসবুক লাইভ করা যাবে না, ঠিক আছে আপনারটা আমি মেনে নিলাম। না আমি নির্বাচন কমিশনের ইয়া থেকে পড়ছি, জি আমি মেনে নিলাম। কিন্তু যদি ভোট কক্ষে আপনি ভয়ঙ্কর কোনো কারচুপি দেখেন, ধরেন ভোট কক্ষে বুথের ভেতরে আমাদের এই কমিশনার বলছে ডাকাত নাকি দাঁড়ায় থাকে, বললো যে ভোট কেন্দ্রের ভিতরে ডাকাত হচ্ছে যে ভূতটা বা যে ডাকাতটা গিয়ে ওই বুথের ভেতর থাকে, এটা তাদের কথা কিন্তু, তাই না?
তারাই একসময় বলেছিল। তো সেই ডাকাতকে তাড়ানোর জন্য, সেই ভূতকে তাড়ানোর জন্য তো ফেসবুক লাইভ বা ফেসবুক সম্প্রচার বা ছবি তো মানে ইয়ে করার চেয়ে তো বেটার অপশন হতে পারে না। আপনি সিসিটিভির কথা বলছেন, সিসিটিভি দিয়ে আপনি গাইবান্ধা নির্বাচনের উদাহরণ টানছেন যে আমরা ওরকম হলে বন্ধ করে দেব। এই হাজার হাজার সিসি ক্যামেরা হাজার কোটি টাকা দিয়ে খরচ করে আপনি কেন বসাবেন? তার চেয়ে তো আপনার এই লাইভ বা সাংবাদিককে যেতে দেওয়া অনেক বেশি আস্থার পরিবেশ তৈরি করে, অনেক বেশি বিশ্বাসের পরিবেশ তৈরি করে, অনেক বেশি মানুষের মধ্যে এক ধরনের শক্তি যোগায় যে না ঠিক আছে, এখানে কোনো কারচুপি হলে সেটা ধরবার জন্য, সেটা প্রচার করবার জন্য মানুষ আছে। আচ্ছা প্লিজ